আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথেই আছেন। তাহলে আজকে ঠিক রাত 11:59 আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। নতুন গল্প বললে ভুল হবে, এটা একটা নতুন ঘটনা। যে ঘটনাটা হয়তো আমি পোস্ট করেছি, আর যদি পোস্ট না করেও থাকি, গল্পটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তাহলে আর দেরি না করে সেই গল্পে যাওয়া যাক। গল্প অন্ধকার যাত্রী পর্ব 1। স্বামীকে কালো জাদু করার প্রক্রিয়া বলতে গেলে 80% মেয়ে জানতে চায়, কিন্তু আমি তো পুরুষ, স্ত্রীকে কালো জাদু করব কিভাবে? আমার মতে যত্ন আপত্তি করলে এইসবের প্রয়োজন হয় না। আজ 3 বছর পর বাড়ি ফিরব। ট্যাঙা সময়ের পর নিজের পরিবারের সাথে সময় কাটাতে যাচ্ছি। বন বিভাগের এই চাকরি করতে আর বিজ্ঞতা সায় দিচ্ছে না, কিন্তু আমি আসলেই যেতে পেরেছি। গল্প অন্ধকার যাত্রা পর্ব 1। লাগেজ নিয়ে বের হয়েছিলাম মেন রোডের দিকে। চকরিয়া রাজবাড়ি এরিয়াতে আমার পোস্টিং চলছিল। এখান থেকে বাস কাউন্টার বেশ খানিকটা দূরে। আমাকে চা বাগান রোডে গিয়ে বসতে হবে। একটা বাস স্টপ আছে, সেখানে চলতি বাস ধরা ছাড়া কোনো সময়সূচি নেই। ছুটি পেয়েছি সন্ধ্যার দিকে। লাগেজ গুছিয়ে বের হতে হতে ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। বাজার থেকে একটা অটো নিয়ে মেন রোডের যাত্রা দেখা মিলল প্রণবেশের সাথে। আমার সাথে কাজ করে, পুরো নাম প্রণবেশ দত্ত। আমি অটো ড্রাইভারকে থামতে বলে প্রণবেশকে জিজ্ঞেস করলাম, প্রণবেশ দাদা, বাড়ি যাচ্ছি আজ। আপনার সাথে তো দেখা করতে পারিনি, মনটা বেজায় খারাপ হয়ে গিয়েছিল। অবশেষে দেখা মিলল আপনার। আমাকে দেখে প্রণবেশ মুচকি হেসে বলল, যাই হোক রিয়াজ ভাই, চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমিও ওদিকে যাচ্ছি। আলামিন স্যার বলল কি যেন কাজ আছে। প্রণবেশের সাথে করে নিয়ে এলাম। তবু ওর একটা বদ অভ্যাস রয়েছে, অতিরিক্ত কথা বলে। বিদায় দিতে গিয়ে আবার ফেঁসে গেলাম নাকি? ভাবনার সীমা অতিক্রম হবার আগে প্রণবেশ শুরু করে দিল তার টিপ্পনী বয়ান, এবং একটাও কাজের কথা নয়, সবই কুবুদ্ধির প্রসঙ্গ। বেশ বিরক্ত হলাম যখন সে বিবাহিত এক মহিলার সাথে তার প্রেমের গল্প আমাকে শোনাচ্ছিল। এতবারে আতান্তরের পড়া গেল। কি করি এখন? ওফ, যত সব উটকো আপদগুলো দেখছি আমারই কপালে এসে জোটে। 10 মিনিটের পথ মনে হলো 30 মিনিট অতিক্রম করে এসেছি। তাড়াহুড়া করে প্রণবেশকে একই অটোতে তুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমার সাথে এখানে নিশ্চিত মস্তিষ্কে 12টা বাজিয়ে যেত। চারদিকে খেয়াল করে দেখলাম ছোট বাস স্টেশনটা আলকাতরা মাখানো অন্ধকারে ডুবে যাচ্ছে। আকাশে এক ফালি ছাদের দেখাও মিলছে না। আকাশের মেঘাচ্ছন্ন মূর্তি দেখে বুঝলাম যখন তখন হুমড়ি মুড়িয়ে বৃষ্টি নামতে পারে। ভেবেছিলাম এখানে কিছু লোক থাকলে একই সাথে বাসের অপেক্ষা করা যেত, কিন্তু এখন এই জনমানবহীন বাস স্টপে দাঁড়িয়ে আমি মনে মনে প্রহর গুনতেছি। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর মার্চা বাসের দেখা মিলল। দূর থেকে বাসের জোরালো আলো দেখা যাচ্ছে। ভাবলাম এই বুঝি আমার অপেক্ষার প্রহর গোনা শেষ হলো। কিন্তু এসব বাস আবার লোকাল তুলে না। বাসটাও যেন আমার অসহায়তার প্রতি উপহাস জানিয়ে একরাশ কালো ধুলা উড়িয়ে হুশ করে এড়িয়ে গেল। আমি বোকার মতো একা দাঁড়িয়ে রইলাম ওই জনশূন্য প্রান্তরে। আরও প্রায় মিনিট 10 বাদে স্টারলাইন বাসের দেখা পেয়েছি। এ বাসের লোক দাঁড়িয়ে থাকলেও যাত্রী তুলে আমি জানি, তাই হাতের ইশারা ছাড়াই বাসের হেল্পার আমাকে ডেকে বাসে তুলে নিল। সিটে বসে কানে হেডফোন গুঁজে আমিও জার্নির প্রস্তুতি নিলাম। হালকা একটা ঝটকা লাগতে ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে বাসটা দাঁড়িয়ে পড়েছে।
বড্ড গরম। এর মধ্যে আবার নিদ্রা রানীর সদয় হওয়ার সম্ভাবনা কম। অগত্য চোখ কচলে উঠে বসলাম। এটা কোন জায়গা? জানলা দিয়ে বাহিরের দৃশ্যপাট দেখে অনুমান করলাম আমার গন্তব্যের কাছাকাছি। বাঁশবাড়িয়া বাজারের যাত্রী নেমে যাচ্ছে। সামনে বরফকুণ্ড, সীতাকুণ্ড আমার বাড়ি। ঘুমের মধ্যে কখন 3 ঘন্টা জার্নি করে নিলাম বুঝতেই পারলাম না। ব্যাগ এবং আমার লাগেজ হাতের নাগালে আনতে আনতে বাস আমার বাড়ির বাজারেই পৌঁছে যায়। হেল্পার যেভাবে তাড়াহুড়ো করছিল, আমি হুমড়িকে দ্রুত বাস থেকে লাগেজ নিয়ে নামলাম। পুরো বাজার ফাঁকা, হবেও না বা কেন? ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 1টা পার হয়ে গিয়েছে। এখন বাড়িতে লাগেজ নিয়ে যাই কিভাবে? একটা লাগেজ, একটা কাঁধ ব্যাগ। হেঁটে গেলে এই 30 মিনিটের পথ আমার 2 ঘন্টা লেগে যেতে পারে। ভাবলাম বাড়িতে একটা কল দিয়ে গাড়ি পাঠাতে বলবো, নতুবা পরিচিত কোনো ড্রাইভারকে কল দেওয়া যাবে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে আশেপাশে তাকালাম, কিন্তু আমার চোখ গেল আবহাওয়ার দিকে। আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি রূপালি চাঁদও উঠেছে। এমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালি ঘোড়ার দিকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চলছে। সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। অথচ মাত্র 3 ঘন্টা আগে আমি আলকাতরা মাখানো রাত দেখলাম। বাজারের ছোট লাইটের আলোতে চারদিকে ভালোভাবে নিরীক্ষণ করে দেখলাম, না, একটা চায়ের দোকান পর্যন্ত খোলা নেই। তো বেশিরভাগ সময় রাত 3টা অবধি কিছু দোকান খোলা থাকতো। কয়েকটা ঘুমটি জাতীয় চোখে পড়ল বটে, কিন্তু প্রত্যেকটার ঝাঁপাই বন্ধ। ধরতের আজকে এমন ধরা, আজ অজপরগা বাজার হতে হলো। উপায়ন্তর না পেয়ে একটা সিগারেট জ্বালে কিঞ্চিৎ শান্তি অনুভব করলাম। এরপর কাঁধে ব্যাগ আর হাতে লাগেজ নিয়ে হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সর্বক্ষেত্রেই যেটা হয়, গ্রামের এই রাস্তাগুলো দিয়ে হাঁটলে সবার আগে ভয়ানক স্থানগুলো চোখে ভাসে। কিন্তু আমি নিজে একজন ফরেস্ট অফিসার, বনে জঙ্গলে দৌড়াদৌড়ি করা এক টকপকে জবুর। আমার জন্য এসব সামান্য ভাবনা মাত্র, কিন্তু জেনে রাখা ভালো, সামনে শ্মশান ঘাট, কবরস্থান, বাসচার, মাঠ, এই 4টা স্থানই আছে। তাতে আমি ভয় পাই না। ভূত বলতে কিছু নেই। এসব সস্তার লেখক রিয়াজ রাজের ভয়ানক গল্প। গুনগুন করে গান গেয়ে প্রায় মিনিট 7 হাঁটলাম। অনুভব করলাম একটা ছোট কিছু আমার পিছনে আছে। ওখানে থমকে গিয়ে পিছনে ঘুরে তাকালাম, কিছু নেই। হা হা হা, এটা হরর মুভির মতো দৃশ্য হলো। মুভিতে এরকম একই কাহিনী দেখায়। নিজেকে বোকা বলে আবার গুনগুন গান গেয়ে এগিয়ে যাচ্ছিলাম। আবারও মনে হলো ছোট্ট কিছু একটা আমার পিছনে। এবার দাঁড়াবার আগে ঘুরিয়ে তাকিয়ে দেখি একটা বিড়াল আমার থেকে 3 হাত দূরত্বে রয়েছে। আমার তাকানো দেখে সে এক দূরে রাস্তার কোনো পশ লুকিয়ে গেল। আবারও মুচকি হেসে নিজেকে বোকা দাবি করলাম। সামান্য একটা বিড়াল নিয়ে আমি মুভি বানিয়ে ফেলছি। মনয়ন আবার হাঁটার গতিতে দিলাম। গুনগুন গান গেয়ে 2 মিনিট হাঁটার পর আবারও একই রকম অনুভব হলো। বিড়ালটা কি আবারও পিছন ধরল? আমি মজার ছলে হাতে লাগেজটা সজোরে ঘুরিয়ে বিড়ালের গায়ে আঘাত করতে যাই। আঘাত করেও ফেলেছি, কিন্তু লাগেজ সেটিকে আঘাত করার আগে আমি কোনো বিড়াল দেখিনি। একটা 8-9 মাসের বাচ্চা ছিল। চোখ দুটি ছিল আলকাতরা মাখানো কালো। সারা শরীর ছিল ফ্যাকাশে। আপাদমস্তক গায়ের রং ফ্যাকফ্যাকে সাদা। ঠিক যেন কোনো রক্তচুষা বাদুড় ওর দেহ থেকে রক্তের শেষ বিন্দুটুকু সে চুষে নিয়েছে। ঘটনার আসম্বিকতার ক্ষণিকের জন্য ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম।
এত ছোট বাচ্চা এত রাতে আমার পিছনে হেঁটে হেঁটে আসছিল। স্বাভাবিক নয় এটি। আমিও তাকে আঘাত করে দিয়েছি। বয়সীর দ্বারা দিয়ে ভয়ের স্রোতটা বইতে দেরি করেনি। হৃৎপিণ্ডটা চাবুক খাওয়া ঘোড়ার মতো ছুটছে আবার। ঠিক একই সময় চাঁদ যেন কোথায় হারিয়ে গেল। যে আলোতে এতক্ষণ আমি নেচে নেচে গন্তব্যে যাচ্ছিলাম, সে আলোটা কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই লুকিয়ে যায়। এবার আমি লাগেজ রেখে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দূরতে আরম্ভ করলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না। শুধু উন্মাদের নিয়ে ছুটেই চলেছি। হুমড়ে গিয়ে মাটিতে পড়ছি, উঠে দাঁড়াচ্ছি, আবার ছুটছি। একসময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে দপ করে রাস্তায় বসে পড়লাম। আর পাচ্ছি না। হৃৎপিণ্ডটা লাফিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। গলা শুকিয়ে কাঠ, বুকটা প্রচণ্ডভাবে ধড়ফড় করছে। চিবুক বেয়ে দরদর করে নামছে ঘামের লবণাক্ত ধরা।